নমস্কার, আমি সৌম এবং আপনারা শুনছেন অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আজকে অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করার আগে আবারও একটি ছোট্ট রিকোয়েস্ট। আমরা 1000 সাবস্ক্রাইবারের একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। সো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের ছোট্ট একটা কন্ট্রিবিউশন আমাদের জন্য অনেক দামি। আজকে যিনি আমাদের সঙ্গে তার জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন, তিনি হলেন অনিরুদ্ধ ঘটক। তিনি আমাদেরকে এই চিঠিটি পাঠিয়েছেন পুরুলিয়া থেকে। আসুন শুনে নিই তাঁর জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতার কথা। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপদা এবং সৌম্যদা, নমস্কার। আমার নাম অনিরুদ্ধ ঘটক। আমি পুরুলিয়া জেলার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটি আমি নিয়মিত দেখি এবং সত্যি কথা বলতে যতবারই দেখি ততবারই মনে হয় আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করা উচিত। অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু ঠিক সাহস হচ্ছিল না। আজ অবশেষে সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘটনাটা আপনাদের শোনাবো। যা ঘটেছিল তা এতটাই ভয়াবহ এবং অবিশ্বাস্য যে আজও সেই দিনগুলোর কথা মনে হলে শরীরের লোম খাড়া হয়ে যায়। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। আমাদের গ্রামেই এক বৃদ্ধ মানুষ ছিলেন, নাম ছিল হরিপদ মাহাতো। সবাই তাকে হরিপদ ঠাকুর বলেই ডাকত। বয়স হয়েছিল প্রায় 80 বছর। শীতের শেষে একদিন হঠাৎই তাঁর মৃত্যু হয়। গ্রামের প্রথা অনুযায়ী তাঁকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। হরিপদ ঠাকুরের একমাত্র ছেলে প্রভাত, তার বউ এবং তাদের একটা মেয়েও ছিল। মেয়েটার নাম ছিল মীনাক্ষী। তখন ওর বয়স মাত্র 12 বছর হবে। একদম ফুটফুটে, ফর্সা, বড় বড় চোখ। পড়াশোনায় ভালো ছিল, সবসময় হাসি খুশি থাকত। গ্রামের সবাই ওকে খুব ভালোবাসত। হরিপদ ঠাকুরের মৃত্যুর পর তাঁর দেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় মীনাক্ষী জেদ করে বসল যে সে দাদুর সাথে যাবে। তার বাবা মা প্রথমে বারণ করেছিল। আমাদের এলাকায় সাধারণত মেয়েরা, বিশেষ করে ছোট মেয়েরা, শ্মশানে যায় না। কিন্তু মীনাক্ষী কান্নাকাটি শুরু করে দিল। বলল, দাদু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমি শেষবারের মতো দাদুকে দেখতে চাই। তার এই কান্না দেখে গ্রামের কিছু বয়স্ক মহিলা বললেন, বাচ্চা মেয়ে যাচ্ছে যাক না, দাদুর প্রতি এত ভালোবাসা, ওকে যেতে দাও। শেষ পর্যন্ত মীনাক্ষীকে নিয়ে যাওয়া হলো শ্মশানে। আমিও সেদিন সেখানে গিয়েছিলাম। হরিপদ ঠাকুর আমাদের গ্রামেরই মানুষ ছিলেন, তাই তাঁর শেষকৃত্যে অংশ নেওয়া আমার কর্তব্য ছিল। শ্মশানটা আমাদের গ্রাম থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, নদীর ধারে। জায়গাটা বেশ নিবিড়, চারিদিকে বাঁশঝাড় আর কিছু বুড়ো বটগাছ। দিনের বেলাতেও জায়গাটায় একটা অদ্ভুত নিস্তব্ধতা থাকে। দাহকার্য সম্পন্ন করার পর সবাই বাড়ি ফিরে আসলাম। মীনাক্ষীকেও তার বাবা মা নিয়ে এলো। সেদিন বিকেল পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। মীনাক্ষী যখন বাড়ি ফিরে এলো তখন সে বেশ চুপচাপ ছিল। তার মা ভাবলেন দাদুর মৃত্যুর শোকে মেয়ে কষ্ট পাচ্ছে। কিন্তু সন্ধ্যার দিকে মীনাক্ষীর আচরণে পরিবর্তন আসতে শুরু করল।
সে হঠাৎ করে খুবই অস্থির হয়ে উঠল, বারবার উঠছে, বসছে, তারপর শুরু করলো ঘরের মধ্যে পায়চারি করতে। তার মা জিজ্ঞেস করলেন, এই কি হয়েছে মা, তুই ঠিক আছিস তো? মীনাক্ষী কিন্তু কোনো উত্তর দিল না, শুধু এক দৃষ্টে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। রাতের খাবারের সময় মীনাক্ষীকে ডাকা হলো, কিন্তু সে খেতে অস্বীকার করল। তার মা জোর করতে গেলে মীনাক্ষী হঠাৎ চিৎকার করে বলল, আমাকে জোর করো না, আমার খিদে নেই। এই চিৎকারটা এতই তীব্র এবং ভয়ঙ্কর ছিল যে তার বাবা মা দুজনেই চমকে গেলেন। মীনাক্ষী কখনো এভাবে চিৎকার করে কথা বলতো না। রাত প্রায় 10টার দিকে মীনাক্ষীর মা ওকে ঘুমোতে বললেন। মীনাক্ষী কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুমোলো না, শুধু ছাদের দিকে তাকিয়ে রইল। তার মা পাশে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কিছুক্ষণ পর মীনাক্ষী ঘুমিয়ে পড়ল বলে মনে হলো। তার মা নিশ্চিন্ত হয়ে নিজেও ঘুমিয়ে পড়লেন। কিন্তু রাত প্রায় 2টোর সময় হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকারে পুরো বাড়ি জেগে উঠল। মীনাক্ষীর মা দেখলেন মীনাক্ষী বিছানায় বসে আছে এবং খুব উচ্চস্বরে একটা অদ্ভুত ভাষায় কিছু বলছে, কিন্তু সেটা কোনো পরিচিত ভাষা নয়। আমাদের এলাকায় বাংলা এবং সাঁওতালি ভাষা চলে, কিন্তু মীনাক্ষী যা বলছে তা দুটোর কোনোটাই নয়। তার মা ভয়ে কাঁপতে কাঁপতে বাতি জ্বালালেন। বাতির আলোতে যা দেখলেন তাতে তার চিৎকার বেরিয়ে গেল। মীনাক্ষীর চোখ দুটো একদম লাল হয়ে গেছে, আর সেই চোখে এমন একটা ভয়ঙ্কর দৃষ্টি যা কখনোই একটা 12 বছরের মেয়ের চোখে থাকার কথা নয়। তার মুখটা বিকৃত হয়ে গেছে, সে এখন আর মীনাক্ষীর মতো দেখতে নেই। তার বাবা ছুটে এসে ধরতে গেলেন, কিন্তু মীনাক্ষী হঠাৎ এমন জোরে তার বাবার হাতে আঘাত করল যে প্রভাতবাবু পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেলেন। একটা 12 বছরের মেয়ের হাতে এতটা শক্তি কোথা থেকে এলো সেটাই তারা বুঝতে পারলেন না। মীনাক্ষী তখন হাসতে শুরু করল, কিন্তু সেই হাসিটা মোটেই শিশু সুলভ হাসি নয়। সেটা একটা বৃদ্ধ মানুষের মতো কর্কশ ভয়ঙ্কর হাসি। তারপর সে একটা ভারী পুরুষ মানুষের মতো গলায় বলে উঠল, আমি ফিরে এসেছি। আমাকে এভাবে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার নিজের বাড়ি থেকে। মীনাক্ষীর বাবা মা দুজনেই হতবাক হয়ে গেলেন। এটা কার কণ্ঠস্বর? মীনাক্ষীর মুখ দিয়ে এই পুরুষ মানুষের গলা কিভাবে বেরোচ্ছে? প্রভাতবাবু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তুমি কে? আমার মেয়েকে ছেড়ে দাও। মীনাক্ষী, বা বলা ভালো মীনাক্ষীর ভিতরে যে ছিল, সে হাসতে হাসতে বলল, আমি কে? তুমি চিনতে পারছো না তোমার নিজের বাবাকে? আমি হরিপদ, তোমার বাবা। তোমরা ভেবেছিলে আমি চলে গেছি? না, আমি যাব না। এই বাড়ি আমার। এই মেয়েটা আমাকে সবচেয়ে ভালোবাসতো, তাই আমি ওর ভেতরেই এসেছি। এই কথা শুনে প্রভাতবাবু এবং তাঁর স্ত্রী দুজনেই আতঙ্কে হিমশীতল হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন যে হরিপদ ঠাকুরের আত্মা শ্মশান থেকে ফিরে এসে মীনাক্ষীর ভেতরে ঢুকে গেছে। কিন্তু কেন কেন তিনি এমন করলেন? পরের দিন সকাল হতেই পুরো গ্রামে এই খবর ছড়িয়ে গেল। গ্রামের বয়স্ক মানুষজন এসে মীনাক্ষীকে দেখতে লাগলেন। মীনাক্ষী তখন স্বাভাবিক ছিল, কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না। রাতে কি ঘটেছিল তার কোনো স্মৃতি নেই তার। গ্রামের একজন বৃদ্ধা বললেন, এ তো ভূতে ধরার লক্ষণ, ওঝা ডাকতে হবে। কিন্তু প্রভাতবাবু প্রথমে রাজি হলেন না। তিনি বললেন, আধুনিক যুগে এসব কুসংস্কার, আমি মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাব।
পরের দিন তিনি মীনাক্ষীকে নিয়ে শহরে গেলেন। ডক্টর পরীক্ষা করে বললেন, মেয়ে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা নেই। হয়তো দাদুর মৃত্যুর শোক সামলাতে পারছে না, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। কিন্তু ঠিক হলো না, বরং পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। প্রতিদিন রাতে একই ঘটনা ঘটতে থাকলো। মীনাক্ষী রাত 2টো বা 3টের দিকে হঠাৎ জেগে উঠত। তারপর সেই একই কর্কশ গলায় হরিপদ ঠাকুরের গলায় কথা বলতো। সে বলতো এই বাড়ি তার, সে এখানেই থাকবে। তার বাবা মাকে সে হুমকি দিত, বলতো যে যদি তাকে এখান থেকে বার করার চেষ্টা করা হয় তাহলে সে মীনাক্ষীকে মেরে ফেলবে। দিনের বেলা মীনাক্ষী একদম স্বাভাবিক থাকত, স্কুলে যেত, খেলাধুলা করত, কিন্তু রাত হলেই সমস্যা শুরু হতো। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। মীনাক্ষীর বাবা মা দুজনেই শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। তারা রাতে ঘুমোতে পারতেন না, ভয়ে থাকতেন যে কখন আবার সেই ভয়ঙ্কর ঘটনা ঘটবে। তারপর একদিন রাতে এমন একটা ঘটনা ঘটল যা সত্যিই অবিশ্বাস্য। সেদিন রাতে প্রভাতবাবু এবং তাঁর স্ত্রী জেগেছিলেন। তারা ঠিক করেছিলেন যে আজ তারা পালা করে জেগে থাকবেন এবং মীনাক্ষীর উপর নজর রাখবেন। রাত প্রায় 1টা বাজে। হঠাৎ তারা দেখলেন মীনাক্ষী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেছে, কিন্তু তার চোখ বন্ধ। সে ঘুমের মধ্যেই হাঁটছে। মীনাক্ষী ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তার বাবা মা পিছু পিছু গেলেন। মীনাক্ষী উঠানের মধ্যে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ তার চোখ খুলে গেল, সেই একই লাল চোখ। সে আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা বলছিল। তার বাবা মা ভয়ে কাঁপছিলেন, কিন্তু তারা কাছে যেতে সাহস পাচ্ছিলেন না। হঠাৎ মীনাক্ষী তার হাত উপরে তুলে কি যেন একটা আঁকতে শুরু করলো শূন্যের মধ্যেই। তারপর সে একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। তার বাবা মা ছুটে গিয়ে তাকে তুলে ঘরে নিয়ে এলেন। মীনাক্ষী তখন অজ্ঞান। তার শরীর থরথর করে কাঁপছিল। তার কপালে, হাতে, পায়ে অদ্ভুত সব লাল দাগ দেখা যাচ্ছিল, যেন কেউ তাকে আঁচড়ে দিয়েছে। পরের দিন সকালে মীনাক্ষীর জ্ঞান ফিরল, কিন্তু সে খুবই দুর্বল ছিল। সে কিছুই খেতে চাইছিল না, আর শুধু বলছিল, দাদু আমাকে কষ্ট দিচ্ছে, দাদু আমার ভেতরে ঢুকতে চায়, আমি ভয় পাচ্ছি। এই প্রথমবার মীনাক্ষী নিজে তার অবস্থা সম্পর্কে সচেতন হল। প্রভাতবাবু বুঝলেন যে এখন আর দেরি করা যায় না। তিনি গ্রামের বয়স্ক মানুষদের সঙ্গে কথা বললেন। তারা বললেন যে এলাকায় একজন অভিজ্ঞ ওঝা আছেন, তার নাম মাধব ওঝা। তিনি নাকি এরকম অনেক ক্ষেত্রে ভূত তাড়িয়েছেন। সেদিনই মাধব ওঝাকে ডেকে পাঠানো হলো। মাধব ওঝা এলেন সন্ধ্যের দিকে। তার বয়স প্রায় 50-এর কাছাকাছি। তিনি বেশ লম্বা, শুকনো চেহারা। তাঁর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা ছিল। তিনি সাথে একটা বড় ঝোলা নিয়ে এসেছিলেন। বাড়িতে ঢুকতেই তিনি চারিদিকে তাকালেন, তারপর বললেন, এই বাড়িতে একটা খুব শক্তিশালী আত্মা আছে, আমি সেটা অনুভব করতে পারছি। তিনি মীনাক্ষীকে দেখতে চাইলেন। মীনাক্ষীকে তাঁর সামনে আনা হলো। মাধব ওঝা মীনাক্ষীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, এই মেয়েটার ভেতরে একটা আত্মা আছে এবং সেই আত্মা এই বাড়ির সঙ্গেই সম্পর্কিত। কে এই আত্মা? প্রভাতবাবু সবকিছু খুলে বললেন। মাধব ওঝা মাথা নাড়লেন। তিনি বললেন, বুঝেছি, যার শ্রাদ্ধ করা হয়েছে তার আত্মা যদি মুক্তি না পায় এবং কোনো কারণে ভূপৃষ্ঠে আটকে থাকে তাহলে এরকম হতে পারে। হরিপদ ঠাকুর হয়তো কোনো অতৃপ্ত ইচ্ছে নিয়ে মারা গেছেন,
অথবা তাঁর মৃত্যুর সময় এমন কিছু ঘটেছিল যা তাঁর আত্মাকে অশান্ত করেছে। প্রভাতবাবু বললেন, কিন্তু বাবা তো শান্তিতেই মারা গেছিলেন। আমরা সব রকম মৃত্যুর পরের কাজ ঠিকমতোই করেছি। মাধব ওঝা বললেন, হয়তো বাহ্যিকভাবে সবকিছু ঠিকই ছিল, কিন্তু ভেতরে হরিপদ ঠাকুরের কোনো অতৃপ্ত আসক্তি ছিল এই বাড়ির প্রতি বা এই মেয়েটার প্রতি। তিনি হয়তো ভেবেছিলেন যে তিনি না থাকলে এই পরিবার কিভাবে চলবে। এই চিন্তা তাঁর আত্মাকে এখানে আটকে রেখেছে, এবং যখন এই মেয়েটা শ্মশানে গেছিল তখন তিনি এর ভিতর ঢুকে গেছেন। তিনি আরও বললেন, এখন এই আত্মাকে তাড়ানো খুব কঠিন হবে, কারণ এটা কোনো অপরিচিত আত্মা নয়, এটা এই পরিবারেরই একজন, এবং এই মেয়েটাও তাকে ভালোবাসত। তাই তাদের মধ্যে একটা সংযোগ আছে, এই সংযোগ ভাঙতে হবে। কিন্তু সেটা করতে গেলে মেয়েটারও তো কষ্ট হবে। প্রভাতবাবু এবং তাঁর স্ত্রী দুজনেই কাঁদতে শুরু করলেন। প্রভাতবাবু বললেন, আপনি আপনি যা করার করুন, শুধু শুধু আমাদের মেয়েটাকে একটু বাঁচিয়ে দিন। মাধব ওঝা বললেন, আমি চেষ্টা করব, কিন্তু আমার একা পক্ষে সম্ভব নয়। আমার আরও দুজন সাহায্যকারী লাগবে, এবং গ্রামের কিছু বয়স্ক মানুষ যদি থাকেন তাহলে ভালো হয়। সেদিন রাতেই সব ব্যবস্থা করা হলো। মাধব ওঝার দুজন শিষ্য এলো। তারা সাথে নিয়ে এলো বিভিন্ন রকমের জিনিসপত্র, কিছু শুকনো গাছপালা, মন্ত্রপুত তেল, কিছু মশলা যেগুলোর গন্ধ খুবই তীব্র, কিছু ঘণ্টা এবং শঙ্খ। গ্রাম থেকে 5-6 জন বয়স্ক মানুষও এলেন। আমি সেখানে গিয়েছিলাম। মাধব ওঝা প্রথমে বাড়ির সামনে একটা বড় হোম করলেন। তিনি বিভিন্ন সামগ্রী দিয়ে আগুন জ্বালালেন। সেই আগুনে তিনি কিছু শুকনো পাতা ও মশলা দিলেন। একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। তারপর তিনি মীনাক্ষীকে সেই আগুনের সামনে বসতে বললেন। মীনাক্ষী তখন বেশ স্বাভাবিক ছিল, কিন্তু খুবই ভয় পাচ্ছিল, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। মাধব ওঝা মন্ত্র পড়তে শুরু করলেন। তাঁর দুজন শিষ্য ঘণ্টা এবং শঙ্খ বাজাতে লাগলো। প্রথম দিকে কিছুই হচ্ছিল না। প্রায় আধ ঘন্টা পরে, মন্ত্র পড়ার পর হঠাৎ মীনাক্ষীর শরীর কাঁপতে শুরু করলো। তার চোখ বন্ধ হয়ে গেল। তারপর সে মাথা নিচু করে ফেলল। মাধব ওঝা আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। তিনি হাতে একটা ছোট্ট ঘণ্টা নিয়ে সেটা বাজাতে লাগলেন মীনাক্ষীর মাথার চারপাশে। হঠাৎ মীনাক্ষী মাথা তুলল। তার চোখ খোলা, কিন্তু সেই চোখে আবার সেই ভয়ঙ্কর লাল আভা। সে মাধব ওঝার দিকে তাকিয়ে সেই কর্কশ গলায় বলল, তুমি কে? তুমি কি করছো? আমাকে আমাকে বিরক্ত করছো কেন? মাধব ওঝা শান্ত গলায় বললেন, হরিপদবাবু, আপনি তো এই সংসার ছেড়ে চলে গেছেন। আপনার এখন এখানে থাকার কথা নয়, আপনাকে যে যেতে হবে। মীনাক্ষীর মুখ দিয়ে হরিপদ ঠাকুরের গলা বেরিয়ে এলো, আমি যাব না। এটা আমার বাড়ি, আমার নাতনি। আমি এদের ছেড়ে যাবো কোথায়? আমি যাব না। মাধব ওঝা বললেন, কিন্তু আপনার এখানে থাকাটা তো ঠিক নয়। আপনি এই মেয়েটার ক্ষতি করছেন। আপনি তো ওকে ভালোবাসতেন, তাহলে এরকম করছেন কেন? হরিপদ ঠাকুরের আত্মা চিৎকার করে উঠল, আমি ওর ক্ষতি করছি না, আমি ওকে রক্ষা করছি। আমি না থাকলে ওর কি হবে? কে ওর দেখাশোনা করবে? এই কথা শুনে প্রভাতবাবু এগিয়ে এসে বললেন, বাবা, আমি আছি না, আমি আমার মেয়ের দেখাশোনা করব। আপনি শান্তিতে যান, আপনাকে আর এই কষ্ট করতে হবে না। কিন্তু হরিপদ ঠাকুরের আত্মা রাগে ফেটে পড়ল। মীনাক্ষীর শরীর থেকে এমন একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো যে সবাই পিছিয়ে গেল। মীনাক্ষী হঠাৎ উঠে দাঁড়ালো। তার শরীর থেকে একটা অদ্ভুত শক্তি বেরোচ্ছিল। সে তার বাবার দিকে এগিয়ে গেল, তার হাত উপরে তুলল যেন মারতে যাচ্ছে।
মাধব ওঝা তাড়াতাড়ি তাঁর ছোলা থেকে একটি বোতল বার করে সেই মন্ত্রপুত তেল মীনাক্ষীর দিকে ছিটিয়ে দিলেন। তেলটা মীনাক্ষীর গায়ে লাগার সাথে সাথে সে চিৎকার করে পিছিয়ে গেল, যেন তার গায়ে আগুন লেগেছে। সে মাটিতে পড়ে গেল এবং ছটফট করতে শুরু করল। মাধব ওঝা আরো জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। তাঁর দুজন শিষ্য এসে মীনাক্ষীকে ধরে বসিয়ে রাখল। মীনাক্ষী তখনও ছটফট করছিল, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল, তার চোখ একদম লাল হয়ে গেছে। সে অদ্ভুত সব কথা বলছিল যার কোনো মানে হচ্ছিল না। মাধব ওঝা হোমের আগুন থেকে একটু ছাই নিয়ে মীনাক্ষীর কপালে তিলক এঁকে দিলেন। তারপর তিনি তাঁর ঝোলা থেকে একটা লোহার চেন বের করলেন। সেই চেনে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। তিনি সেই চেনটা মীনাক্ষীর গলায় পরিয়ে দিলেন। চেনটা গলায় পড়ার সাথে সাথে মীনাক্ষী আরও ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগলো। তার শরীর এমনভাবে কাঁপছিল যেন সে খিচুনি হয়েছে। তার মুখ দিয়ে হরিপদ ঠাকুরের গলা বেরিয়ে এলো। তুমি আমার সঙ্গে কি করছো? এটা খুলে দাও, এটা আমাকে কষ্ট দিচ্ছে। মাধব ওঝা বললেন, হরিপদ বাবু, আপনাকে যেতে হবে। আপনার সময় শেষ হয়ে গেছে। এই পৃথিবীতে আপনার আর সত্যিই কোনো কাজ নেই। আপনি ভালো করে দেখুন, আপনার পরিবার ভালো আছে, তারা তাদের জীবন নিজেরাই সামলাতে পারবে। আপনি শান্তিতে চলে যান। কিন্তু হরিপদ ঠাকুরের আত্মা মানতে চাইল না। সে বারবার বলছিল সে যাবে না। এই লড়াই চলল প্রায় 1 ঘন্টা। মীনাক্ষীর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তার শরীর থেকে শক্তি ফুরিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে তার মা কাঁদছিলেন এবং বারবার মিনতি করে বলছিলেন, আর নয়, আমার মেয়ের এত কষ্ট দেখা যায় না, আর নয়। মাধব ওঝা বুঝলেন যে শুধু মন্ত্র এবং তেল দিয়ে কাজ হবে না, তাকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বললেন, আমাকে এখন এমন কিছু করতে হবে যেটা দেখতে ভয়ঙ্কর লাগবে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। আপনারা সবাই একটু দূরে সরে যান। তিনি তার শিষ্যদের বললেন একটা বড় পাত্র আনতে। সেই পাত্রে তিনি বিভিন্ন রকমের জিনিস দিলেন, কিছু শুকনো মরিচ, সর্ষে, লবণ, কিছু অদ্ভুত গাছের মূল যেগুলোর নাম আমরা জানি না। তারপর তিনি সেই পাত্রটা হোমের আগুনে রাখলেন। কিছুক্ষণের মধ্যেই একটা তীব্র ঝাঁঝালো ধোঁয়া বেরোতে শুরু করলো। সেই ধোঁয়ার গন্ধ এতই তীব্র ছিল যে আমরা সবাই কাশি শুরু করে দিলাম। মাধব ওঝা মীনাক্ষীকে সেই ধোঁয়ার সামনে বসিয়ে রাখলেন। তিনি একটি কাপড় দিয়ে ধোঁয়াটা মীনাক্ষীর মুখের দিকে পাখা করতে লাগলেন। মীনাক্ষী শুরুতে কাশতে লাগলো, তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল। কিন্তু এবার চিৎকারটা আলাদা। এবার যেন দুটো আলাদা গলা একসাথে চিৎকার করছে। একটা মীনাক্ষীর নিজের গলা আর একটা হরিপদ ঠাকুরের গলা। মীনাক্ষী তার মাথা ধরে চিৎকার করতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, মা, বাবা, আমাকে বাঁচাও। দাদু আমাকে ছাড়ছে না। দাদু আমার ভেতরেই আছে। আমি আর পারছি না। এই প্রথমবার মীনাক্ষী নিজে তার গলায় কথা বলল, যখন আত্মা তার ভিতরেই ছিল। মাধব ওঝা বুঝলেন যে এটাই সুযোগ। আত্মাটা দুর্বল হয়ে যাচ্ছে। তিনি আরো জোরে মন্ত্র পড়তে লাগলেন। তাঁর দুজন শিষ্য ঘণ্টা এবং শঙ্খ বাজাতে লাগলো এত জোরে যে কান ফেটে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ মীনাক্ষীর শরীর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সেই বাতাস এতই ঠান্ডা ছিল যে গরমের রাত হলেও আমরা সবাই শীতে কাঁপতে শুরু করলাম। হোমের আগুনটা হঠাৎ প্রায় নিভে যাওয়ার মতো হলো। চারিদিকে একটা অদ্ভুত অন্ধকার নেমে এলো। মনে হচ্ছিল যেন সব আলো শুষে নিচ্ছে কেউ। তারপর আমরা সবাই একটা দৃশ্য দেখলাম যা আমি কখনো ভুলতে পারবো না। মীনাক্ষীর মাথার উপরে একটা ধোঁয়াটে আকৃতি তৈরি হতে শুরু করলো। প্রথমে সেটা অস্পষ্ট ছিল, কিন্তু ধীরে ধীরে সেই আকৃতি স্পষ্ট হয়ে উঠল। সেটা একজন বৃদ্ধ মানুষের আকৃতি এবং সেই মুখটা হুবহু হরিপদ ঠাকুরের মতো।
আমরা সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে গেলাম। প্রভাতবাবু কাঁপতে কাঁপতে বললেন, বাবা, বাবা, এটা আপনি? সেই ধোঁয়াটে আকৃতি আমাদের দিকে তাকালো। তার চোখে একটা গভীর দুঃখ ছিল। তারপর একটা ক্ষীণ গলা শোনা গেল, আমি যেতে চাই না, কিন্তু আমাকে যেতে হবে। মাধব ওঝা বললেন, হ্যাঁ হরিপদ বাবু, আপনাকে যেতে হবে। আপনার জায়গা এখন এখানে আর নয়। আপনার পরিবার আপনাকে ভালোবাসে, কিন্তু আপনাকে তাদের ছেড়ে যেতে হবে, এটাই নিয়ম। সেই ধোঁয়াটে আকৃতি ধীরে ধীরে ম্লান হতে শুরু করলো। তার আগে একবার মীনাক্ষীর দিকে তাকালো। তারপর একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ হলো এবং সেই আকৃতি একদম অদৃশ্য হয়ে গেল। মীনাক্ষীর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। তার মা ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। মীনাক্ষীর চোখ বন্ধ, কিন্তু সে শ্বাস নিচ্ছিল। তার মুখে একটা শান্তির ভাব। মাধব ওঝা বললেন, হয়ে গেছে, আত্মা চলে গেছে, কিন্তু মেয়েটা খুব দুর্বল হয়ে গেছে। ওকে একটু বিশ্রাম দিতে হবে, আর আগামী 3 দিন ওকে হলুদ জল খাওয়াতে হবে এবং কপালে সিঁদুর পরিয়ে রাখতে হবে। সেদিন রাতে মীনাক্ষী ঘুমিয়ে পড়ল, কিন্তু এবার সেটা স্বাভাবিক ঘুম। তার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। সে শান্তিতেই ঘুমোচ্ছে। পরের দিন সকালে মীনাক্ষী যখন জেগে উঠল, সে অনেকটা স্বাভাবিক ছিল, তবে খুবই দুর্বল। সে কিছুই মনে করতে পারছিল না যে গত কিছুদিন কি ঘটেছিল। শুধু বলছিল যে দাদুর একটা ছবি তার মনে ভেসে উঠছে, আর দাদু তাকে বিদায় জানাচ্ছেন। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটল, যেগুলো আমি আপনাদের বলতে চাই। মাধব ওঝা চলে যাওয়ার পর সেই রাতেই আর একটা অদ্ভুত ঘটনা ঘটল। হরিপদ ঠাকুরের ঘরে, মানে যে ঘরে তিনি থাকতেন, সেই ঘরের দরজা সারা রাত ধরে খুলছিল আর বন্ধ হচ্ছিল, যদিও কোনো বাতাস ছিল না। প্রভাতবাবু দরজাটা ভালো করে বন্ধ করে তালা দিয়ে দিলেন, কিন্তু সকালে দেখা গেল তালা ভাঙা এবং দরজা দুহাট করে খোলা। আরও অদ্ভুত ব্যাপার, হরিপদ ঠাকুর যে চেয়ারে বসে থাকতেন, সেই চেয়ারটা সেদিন রাতে নিজে নিজেই নড়ছিল। পরিবারের সবাই এটা শুনতে পেয়েছিল। এমন শব্দ হচ্ছিল যেন কেউ চেয়ারে বসে দুলছে। এই ঘটনাগুলো প্রায় 3 দিন ধরে চলল। মাধব ওঝা বলেছিলেন যে আত্মা চলে গেলেও তার প্রভাব কিছুদিন থেকে যেতে পারে। 4র্থ দিন থেকে এইসব ঘটনা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটল, সেটা হলো 6 দিন পর। সেদিন রাতে মীনাক্ষীর স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল যে তার দাদু তার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার দাদু রাগান্বিত নন, তিনি কাঁদছেন। তিনি মীনাক্ষীকে বললেন, মা, আমি তোকে এত কষ্ট দিয়েছি। আমি জানতাম না যে তোর এত ক্ষতি করে ফেলেছি। আমি শুধু ভেবেছিলাম যে আমি না থাকলে তোদের কি হবে, কিন্তু আমি আমি ভুল করেছি। আমি এখন চলে যাচ্ছি। তুই ভালো থাকিস। সব সময় তোর উপর নজর রাখবো, কিন্তু দূর থেকে। মীনাক্ষী স্বপ্নে তার দাদুকে জড়িয়ে ধরল। তারপর দাদু ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। মীনাক্ষী যখন ঘুম থেকে উঠল, তার চোখে জল, কিন্তু সে একটা শান্তি অনুভব করছিল। সে বুঝতে পারল যে দাদু সত্যিই এবার চলে গেছেন এবং তিনি শান্তিতে আছেন।
এর পরের দিনগুলোতে মীনাক্ষী ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। সে আবার স্কুলে যেতে শুরু করলো। তার হাসি ফিরে এলো, কিন্তু তার চোখে এখন একটা গভীরতা আছে যা আগে ছিল না। যেন সে এমন কিছু দেখেছে এবং অনুভব করেছে যা সাধারণ মানুষ সারা জীবনেও দেখে না। গ্রামের মানুষজন অবশ্য এই ঘটনা নিয়ে অনেক দিন আলোচনা করল। কেউ কেউ বলল যে এটা সত্যিই ভূতে ধরেছিল, কেউ বলল যে মেয়েটার মানসিক সমস্যা ছিল। কিন্তু যারা সেই রাতে উপস্থিত ছিলাম, অর্থাৎ আমরা যারা নিজের চোখে এই ধোঁয়াটে আকৃতি দেখেছিলাম, আমরা জানি যে এটা সত্যিই ছিল। মাধব ওঝা পরে আমাদের বলেছিলেন যে এরকম ঘটনা আসলে খুবই বিরল। সাধারণত মৃত ব্যক্তির আত্মা নিজে থেকেই পরের জগতে চলে যায়, কিন্তু কখনো কখনো যদি কোনো প্রবল আসক্তি বা অতৃপ্ত ইচ্ছা থাকে তাহলে আত্মা এই পৃথিবীতে আটকে যায়। হরিপদ ঠাকুরের ক্ষেত্রে তার পরিবারের প্রতি এবং বিশেষ করে মীনাক্ষীর প্রতি তার অতিরিক্ত ভালোবাসা এবং দায়িত্ববোধ তার আত্মাকে আটকে রেখেছিল। মাধব ওঝা আরও বলেছিলেন যে মীনাক্ষী যখন শ্মশানে গিয়েছিল তখন তার মন খুবই আবেগপ্রবণ এবং দুর্বল ছিল। দাদুর প্রতি তার ভালোবাসা এবং শোক তার মনকে এমন একটা অবস্থায় নিয়ে গেছিল যেখানে আত্মা সহজেই প্রবেশ করতে পারে। এই কারণেই ছোট বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের শ্মশানে নিয়ে যেতে মানা করা হয়। এই ঘটনার পর আমাদের গ্রামে আরও সতর্ক হয়ে গেল মানুষজন। কেউ আর ছোট বাচ্চাদের শ্মশানে নিয়ে যায় না, এবং যখন কেউ মারা যায় তখন বিশেষ যত্ন নেওয়া হয় যাতে মৃত ব্যক্তির আত্মা শান্তিতে পরলোক যেতে পারে। মীনাক্ষী এখন বড় হয়ে গেছে, সে এখন কলেজে পড়ে, সে একটা সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করছে। কিন্তু সে কখনোই সেই ঘটনার কথা ভোলেনি। সে আমাকে একবার বলেছিল যে যখন আত্মা তার ভেতরে ছিল তখন সে কিছু অনুভব করতে পারত। সে অনুভব করত যেন দুজন মানুষ একই শরীরে বাস করছে। সে তার নিজের চিন্তাভাবনা আলাদা করতে পারত এবং দাদুর চিন্তাভাবনাও অনুভব করতে পারত। সে বলেছিল যে দাদু সত্যিই তাকে ভালোবাসতেন, কিন্তু দাদু বুঝতে পারছিলেন না যে তাঁর এই ভালোবাসা আসলে মীনাক্ষীর ক্ষতি করছে। যখন মাধব ওঝা তাকে বোঝালেন তখন তিনি নিজে নিজেই চলে যেতে রাজি হলেন, কিন্তু তাঁর যাওয়াটা খুব কষ্টের ছিল, কারণ তিনি জানতেন যে তিনি আর কখনো তাঁর প্রিয় নাতনিকে দেখতে পাবেন না। এই পুরো ঘটনাটা আমার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে। আমি আগে ভূত প্রেত এসবে খুব একটা বিশ্বাস করতাম না, ভাবতাম এগুলো শুধুই গল্প কাহিনী। কিন্তু এই ঘটনার পর আমি বুঝেছি যে এই পৃথিবীতে এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। মৃত্যুর পরেই হয়তো সমস্তটা শেষ হয় না, হয়তো কিছু থেকে যায়, আত্মা বলুন বা অন্য কিছু, কিন্তু কিছু একটা আছে যা আমাদের শারীরিক অস্তিত্বের বাইরে। আমি এই ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি চাই মানুষজন জানুক যে এরকম ঘটনা সত্যিই ঘটে, এবং যদি কখনো কারোর সাথে এরকম কিছু ঘটে তাহলে যেন তারা ভয় না পায়। সঠিক সাহায্য নিলে এই সমস্যার সমাধান হয়। ইতি অনিরুদ্ধ ঘটক। থ্যাংক ইউ অনিরুদ্ধ, এরকম একটি অলৌকিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। সত্যি কিছু তো থাকেই। আমাদের সনাতন ধর্মে বলে আত্মা অবিনশ্বর, আবার এনার্জিও নাকি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোথাও তো হয়তো মিল আছে, কি জানি। এতক্ষণ যারা এই অলৌকিক অভিজ্ঞতাটি শুনছিলেন তারা নিচে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব টু আস। যদি এই অভিজ্ঞতাটি আপনাদের ভালো লেগে থাকে
প্লিজ আপনার কাছের বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন। ও হ্যাঁ, আর একটা কথা, এর আগেও একদিন বলেছিলাম যে সবসময় সব ঘটনার বিবেচনা করা সম্ভব হয় না। আমরা বিশ্বাস করি যারা আমাদের সঙ্গে তাদের অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করছেন তারা নিজেরা সৎ থেকেই আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। কারোর যদি মনে হয় যে এই ঘটনাগুলোর মধ্যে বা এই অভিজ্ঞতাগুলোর মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে একটা কথাই বলবো যে আমরা যখন আপনাদের কমেন্টসগুলো পড়ার পর যারা আমাদেরকে চিঠিগুলো পাঠাচ্ছেন তাদের সাথে পুনরায় কন্ট্যাক্ট করেছি, তারা বলেছেন সেই স্মৃতিগুলো অনেক পুরনো। যখন তারা লিখছেন অনেক কিছু গুলিয়ে যায়, সমস্তটা মনে রেখে লেখাটা তাদের পক্ষে সম্ভব হয় না, তাই কিছু ক্ষেত্রে অসঙ্গতি এসে গেছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।